আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যে সত্যিকার রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা কখনো হয়ে ওঠে নাই। এখানে সংসদের মাধ্যমে যখন কোনো দল 200-র বেশি আসন পেয়েছে, 1/3 বেশি আসন পেয়েছে, 2/3 বেশি আসন পেয়েছে, তারা ইচ্ছা মতো করে তাদের সংসদে তাদের আইন পরিবর্তন করেছে এবং তারা একটি ফ্যাসিবাদ হয়ে উঠেছে, স্বৈরাচার হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, যে সুশীল ব্যক্তিরা ছিল, যে সুশীল সমাজ ছিল, তারা আমাদের সাথে অনেক হাসি ঠাট্টা করত এবং তারা এমনভাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করত যে তোমরা এখন ইয়াং, তোমরা নতুন ছাত্র, তোমরা আসলে জানো না যে রাষ্ট্র এভাবে চলে না, রাষ্ট্র এভাবে ফাংশন করে না। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে রাষ্ট্র সম্পর্কে আমাদের কোনো বোঝা এসেছে, এটা শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান, বাংলাদেশে এরকম গণ অভ্যুত্থান কয়েক বছর পরে পরেই হয়। এছাড়া যদি আপনি আরো লক্ষ্য করেন, আপনারা দেখতে পারবেন তারা হচ্ছে বারবার এই জিনিসটা পোর্ট্রে করার চেষ্টা করত যে 2007 সালের পরে যখন হচ্ছে এখানে তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই তত্ত্বাবধায়ক সরকারও নাকি রাষ্ট্রের অনেক সংস্কারের আলাপ এনেছিল, যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সংস্কার আর হয় নাই। সরকার পরিবর্তনের সাথে সাথে সকল সংস্কার উড়ে গেছে এবং একই কথা আমাদেরকেও বলা হয়েছিল যে তোমরা এখন অনেক সংস্কারের কথা বলো, যখনই কোনো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার যাব আমরা, আমাদের সকল সংস্কার নাকি চলে যাবে। তো সেই সকল রাজনীতিবিদদেরকে আজকে আমরা বলতে চাই, আজকে আমরা দেখাতে চাই, আমরা যে সংস্কারের আলোচনা করেছিলাম, আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, সেটি শুধুমাত্র আবেগ তাড়িত কোনো বক্তব্য নয়, বরং সেটি ছিল আসলে 1500, 2000 যে শহীদ ছিল তাদের রক্তের উপর দিয়ে আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোকে আমরা পরিবর্তন করব। আজকে আমরা এখানে গণভোট এবং যে রাষ্ট্রের যে পুনর্গঠন সেটি নিয়ে আমরা কথা বলছি। কারণ হচ্ছে যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি এখন আর স্বপ্ন নয়, বরং সেটি এখন বাস্তবতা এবং এই রায়টি দেওয়ার সুযোগ এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সামনে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি ঠিক করবেন আমরা কি সত্যিকার অর্থে রাষ্ট্র পুনর্গঠনের দিকে যাব, আমাদের বাংলাদেশ কি সত্যিকার অর্থে সংস্কার হবে না হবে না, এটি কি শুধুমাত্র একটি অভ্যুত্থান হিসেবে থাকবে, নাকি আসলে সামনে নিয়ে যেতে পারবো যে বাংলাদেশ সত্যিকার অর্থে পরিবর্তনের দিকে যাবে। আজকে বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান যে আপনারা কি বাংলাদেশকে পুনরায় ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরিয়ে নিয়ে যেতে চান কিনা? আপনারা কি চান যে বাংলাদেশ পুনরায় গুম খুনের স্বর্গরাজ্য হয়ে উঠুক? আপনারা কি চান এই বাংলাদেশে আবারও শুধুমাত্র একটি দ্বিদলীয় কাঠামোর মাধ্যমে শুধুমাত্র দলের পরিবর্তন হবে, সিস্টেম একই রকম থেকে যাবে? আপনারা কি চান বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে না? আপনারা কি চান যে বাংলাদেশের মানুষ শুধুমাত্র তার মৌলিক অধিকারের জন্য, তার চাকরির অধিকারের জন্য রাস্তায় জীবন দিবে? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার উত্তর গণভোটে হ্যাঁ হতে হবে। এই গণভোটের মাধ্যমে এই যে রাষ্ট্র পুনর্গঠনের আমরা একটি নতুন সুযোগ পাচ্ছি, যেখানে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা জানি বাংলাদেশে কেন বারবার স্বৈরাচার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়, তার কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ আমাদের যা যা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কখনোই সরকারের বাইরে, যখন কোনো দল 200-র বেশি আসন পেয়েছে, 1/3 বেশি আসন পেয়েছে, 2/3 বেশি আসন পেয়েছে, তারা ইচ্ছা মতো করে তাদের সংসদে তাদের আইন পরিবর্তন করেছে এবং তারা একটি ফ্যাসিবাদ হয়ে উঠেছে, স্বৈরাচার হয়ে উঠেছে। এবং এই প্রক্রিয়াকে ব্যালেন্স করার জন্য আমাদের আপার হাউসের বিকল্প নাই। আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়ায় রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে আপার হাউস প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেখানে এই পাওয়ারের ব্যালেন্সটুকু আমরা করতে পারবো, যেখানে কেউ চাইলেই তার ইচ্ছে মতো হচ্ছে আইন প্রণয়ন করতে পারবে না, যেখানে জনগণের প্রতিনিধিত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। রাষ্ট্র পুনর্গঠনের এই বড় যে সুযোগটি আমাদের সামনে এসেছে, বাংলাদেশকে সংস্কার করার যে বড় সুযোগটি এসেছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই সুযোগটির সদ্ব্যবহার করবে এবং বাংলাদেশকে একটি নতুন রাস্তার দিকে, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলেছি, সেই নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবে। এই স্বপ্ন এবং এই বাস্তবতারকে পাশে রেখে আজকে আমরা একটি নতুন যে বাংলাদেশ স্বপ্ন দেখি, তার পাশাপাশি আজকে একটি হতাশার কথা বলি। সেই হতাশার কথাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ
আজকে এই গণভোট ইস্যুতে, রাষ্ট্র পুনর্গঠন ইস্যুতে অনেকটাই নীরব। তেমন কোনো আলোচনা হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে পুরো পৃথিবীতে তার যে আগ্রাসন, সে আগ্রাসনটি পরিচালনা করার আগে সে কিন্তু তার এই জনমত প্রতিষ্ঠা করেছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু আমেরিকা তার হেজিমনিটা সেখান থেকে বৈধতাটা তৈরি করেছিল। আমরা দেখতে পারি যে আমাদের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকার পরেও, আমরা আমাদের প্রতিনিধিত্ব থাকার পরেও আমরা সেই জনমতটি তৈরি করতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে এই গণভোটের পক্ষে, রাষ্ট্র সংস্কারের পক্ষে নতুন কোনো বয়ান তৈরি করতে পারছি না, বয়ান হাজির করতে পারছি না। আমরা প্রত্যাশা করব রাষ্ট্রকল্পের এই ধরনের প্রোগ্রামগুলো ভবিষ্যতেও জারি থাকবে এবং এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের জন্য, বাংলাদেশের মানুষদেরকে রাজনৈতিক হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষদেরকে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে জনমত, যে বয়ান, যে ন্যারেটিভ তৈরি করা লাগবে, সেটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা হাজির করতে পারবো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা তৈরি করতে পারবো। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, একই সাথে সাথে জ্ঞানকে বিকশিত করার জন্য কাজ করবে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে, আমাদের যে দেশের ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলোর প্রতিনিধিত্ব করবে, যাতে সেই ক্রাইসিসগুলো আমরা সমাধান করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।